নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের ভারতবর্ষে আবার একটি নতুন রোগের আবির্ভাব ঘটেছে, আর যে রোগে কিন্তু মৃত্যু হার ব্যাপক বেশি। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর যে রোগ নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আবার নতুন করে একটা আতঙ্ক দেখা দিয়েছে যে করোনার মতো হয়তো এই রোগও আবার ভয়ঙ্কর আকার ধারণ করবে ভারতবর্ষ জুড়ে, বা প্রচুর মানুষের মৃত্যু হবে। সো এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। টপিকটি কি? টপিকের নাম হচ্ছে ওয়েস্ট নীল ফিভার ইন ইন্ডিয়া। ভারতবর্ষের একটি নতুন রোগ যার নাম ওয়েস্ট নীল ফিভার, আর এই রোগী কিন্তু শুরু হয়েছে ভারতবর্ষে। তো আজকের ভিডিওতে টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই রোগ কি, কেন এরকম অদ্ভুত নাম হলো, এই রোগের সিমটমস কি, আর এই রোগের হাত থেকে কীভাবে বাঁচা যাবে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর এই ভিডিও নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টপিক ওয়েস্ট নীল ফিভার ইন ইন্ডিয়া। ভারতবর্ষের নতুন একটি রোগ। ভারতবর্ষে একটি নতুন রোগের আবির্ভাব ঘটেছে যার নাম ওয়েস্ট নীল ফিভার, আর এই রোগটি নাকি বিরাট ভয়ঙ্কর বা খুব বিপজ্জনক রোগ। আর অনেকেই এই রোগের সাথে কিন্তু করোনা মহামারীকে তুলনা করছে। এখন কোথায় এই রোগটি দেখা গেছে? যে রাজ্যে বেশিরভাগ রোগী আমরা প্রথম পাই, সেই কেরালা রাজ্যেতে এই রোগটিকে প্রথম খোঁজ পাওয়া গেছে, এবং কেরালা সরকার সারা রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে এই রোগটির হাত থেকে বাঁচার জন্য, কারণ এই রোগটি নাকি ভয়ঙ্কর। এর মৃত্যু হার কিন্তু ব্যাপক। এই মুহূর্তে এই রোগের খোঁজ পাওয়া গেছে কেরালার 3টি জেলাতে, মেনলি কোঝিকোড, তিচুর আর মোল্লাপুরাম। এছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে এই রোগের জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং ব্যাপকভাবে টেস্ট করা হচ্ছে যাতে এই রোগকে সহজে আটকানো যায়। তবে শুধু যে কেরালা নয়, কেরালার পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলি আছে, তামিলনাড়ু, কর্ণাটক, এই রাজ্যগুলোতেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে ওয়েস্ট নীল ফিভার আটকানোর জন্য, কারণ এই রোগটি ভয়ঙ্কর রোগ। এখন এই রোগের নামকরণ কেন এরকম অদ্ভুত হলো? ওয়েস্ট নীল ফিভার যদি আমরা বাংলায় তর্জমা করি তাহলে হবে কি পশ্চিম নীল জ্বর, অর্থাৎ ওয়েস্ট নীল ফিভার। এটি একটি ভাইরাস ঘটিত রোগ, অনেকটা হচ্ছে এনকেফেলাইটিস বা ইয়েলো ফিভারের মতো যে সমস্ত ভাইরাসগুলি আছে সেই ভাইরাস ঘটিত রোগ, যেটি মানুষের মেনলি নিউরোলজিক্যাল সিস্টেম বা স্নায়ুতন্ত্র বা আমাদের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্ককে এফেক্ট করে। আর এর জন্যই এই রোগটি সবথেকে ভয়ঙ্কর, কারণ আমাদের ব্রেনকে এই রোগে আক্রান্ত হয়। এখন এই রোগের নামকরণ নিয়ে বলছিলাম, মেনলি এই রোগ প্রথম খোঁজ পাওয়া যায় 1937 সালে। কোথায়? ফার্স্ট ফাউন্ডেড ইন উগান্ডা, আর আফ্রিকান কান্ট্রি উগান্ডাতে এ রোগের প্রথম খোঁজ পাওয়া যায়। এবং মনে রাখতে হবে, উগান্ডার যে প্রদেশে এই রোগটির খোঁজ পাওয়া গেছিল সেই প্রদেশটির নাম হচ্ছে ওয়েস্ট নীল প্রদেশ, আর সেই কারণেই এই রোগের নাম হয়েছে ওয়েস্ট নীল ফিভার। এখন নীল বলতে আমরা জানি নীল রিভার, অর্থাৎ নীল নদ। যে নীল নদের সঙ্গে আমরা মিশরের কাহিনী জানি, মিশরকে বলা হয় নীল নদের দান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল। কিন্তু এই নীল নদেরই এক পাশে অবস্থিত উগান্ডা, আর উগান্ডার যে প্রদেশটার নাম ওয়েস্ট নীল প্রদেশ, সেই ওয়েস্ট নীল প্রদেশের নামকরণ হয়েছে এ কারণেই, কারণ এটি নীল নদের ঠিক পশ্চিম পাড়ে অবস্থিত, আর সেই কারণে এই জায়গার নাম ওয়েস্ট নীল প্রদেশ। আর সেই কারণেই যেহেতু ওই জায়গাতে প্রথম এই রোগের নিদর্শন পাওয়া গেছিলো বা খোঁজ পাওয়া গেছিলো, তাই এই রোগের নাম হয়েছে ওয়েস্ট নীল ফিভার, অর্থাৎ নীল নদীর পশ্চিম তীরের এই রোগ, তাই এর নাম ওয়েস্ট নীল ফিভার। তবে এই রোগ কিন্তু ভারতবর্ষে খুবই নতুন নয়, আগেও কিন্তু এই রোগে নিদর্শন পাওয়া গেছিলো খুব কম পরিমাণে, 2-1 জনের মধ্যে এই রোগের নিদর্শন পাওয়া গেছিলো, যেটা মেনলি কেরালা রাজ্যেই পাওয়া গেছিলো। কেরালাতে 2006 সালে এবং 2011 সালে বেশ কয়েকজন মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছিলো। তবে ভারতবর্ষে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। এই ওয়েস্ট নীল ফিভার ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আফ্রিকান কান্ট্রিতে আর ইউরোপিয়ান কান্ট্রিতে। ব্যাপক মানুষের কিন্তু মৃত্যু ঘটে এই ওয়েস্ট নীল ফিভারের জন্য, এবং নাকি প্রায়ই এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায় আফ্রিকান কান্ট্রিতে। আমরা জানি আফ্রিকান কান্ট্রিগুলি হচ্ছে বেশিরভাগটাই গরিব দেশ, আর সে সমস্ত গরিব দেশে কী হয়, রোগকে বা কোনো জীবাণুকে আটকানোর বা যে প্রিভেনশন
তার সিস্টেম অনেকটা দুর্বল এবং চিকিৎসা ব্যবস্থা অনেকটা দুর্বল। তাই আফ্রিকান কান্ট্রিতে এই রোগে কিন্তু প্রায়ই প্রচুর মানুষের মৃত্যু ঘটে। ভারতবর্ষে 2-1 বার খোঁজ পাওয়া গেলেও অতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি। কিন্তু এইবার যে রোগটা দেখতে পাওয়া গেছে, এই রোগের কিন্তু স্প্রেডিং ক্ষমতা বা যে ছড়ানোর ক্ষমতা কিন্তু ব্যাপক। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে ভাঁজ দেখা দিয়েছে ভারতবর্ষের এই নতুন রোগ ওয়েস্ট নীল ফিভারকে নিয়ে। এখন এই রোগে কীভাবে ছড়ায়, ট্রান্সমিশন মেনলি এই রোগটি হচ্ছে মশা দ্বারা বাহিত রোগ। কিউলেক্স মশা আছে, সেই কিউলেক্স মশা দ্বারা এই রোগটি মানুষের দেহে ছড়ায়, অর্থাৎ মশার কামড়ে। যদি কোনো আক্রান্ত ব্যক্তির শরীরে মশা কামড় দেয়, সেই শরীর থেকে মশার জীবাণু নিয়ে নেয় এবং যখন কোনো সুস্থ ব্যক্তির মানুষের শরীরে আক্রমণ করে বা কামড়ায়, তখন সেই মানুষের শরীরে এই রোগটি ছড়িয়ে পড়ে। যেমন ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, যেমন ডেঙ্গু ছড়িয়ে পড়ে, সেই ম্যালেরিয়া ডেঙ্গুর মতনই একটি মশাবাহিত রোগ হচ্ছে এই ওয়েস্ট নীল ফিভার। তবে শুধু যে মানুষ এই রোগে আক্রান্ত হয় তা নয়, পশু পাখিরাও আক্রান্ত হয়। বিশেষ করে ঘোড়া এই রোগে ব্যাপক আক্রান্ত হয় এবং ঘোড়ার কিন্তু মৃত্যু ঘটে এবং অনেক পাখিদের মধ্যেও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার ফলে মোরগ দেখা যায় বা প্রচুর সংখ্যায় পাখিরাও মারা যায়। তবে এই রোগের পজিটিভ দিক কী বা এই ভাইরাসের পজিটিভ দিক কী, যে এই ভাইরাসটি হিউম্যান টু হিউম্যান ছড়ায় না, অর্থাৎ মানুষের সাথে মানুষের ছোঁয়া পেলে বা কাছাকাছি গেলে কিন্তু এই রোগ ছড়ায় না। যেটা হচ্ছে আমাদের পক্স ছড়াতো বা আমাদের করোনা ভাইরাস ছড়িয়েছে, যে তার জন্য কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, সহজে প্রিভেনশন করা যাচ্ছিল না করোনাকে। কিন্তু এই রোগটির পজিটিভ দিক হলো এই ভাইরাস এক মানুষের থেকে অন্য মানুষের ছোঁয়া লাগলে কিন্তু সংক্রামিত হয় না। মেনলি মশার কামড়ে কিন্তু এই রোগটি সংক্রামিত হয় ম্যালেরিয়া ডেঙ্গুর মতো। এখন এই রোগের সিমটমস কি? এই রোগের সিমটমস হচ্ছে, যেটা সবথেকে ভয়ঙ্কর, এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রায় 80% মানুষের শরীরে কিন্তু কোনো উপসর্গ দেখা যায় না। 80% অ্যাসিমটোমেটিক থাকে। আর যখন শেষ সময়ে গিয়ে মৃত্যুর কোলে যখন ঢলে পড়ে, তখনই কিন্তু এই রোগের উপসর্গ দেখতে পাওয়া যায় এবং তখন কিন্তু ডাক্তারদের কোনো কিছুই করার থাকে না। আর যে সমস্ত মানুষের শরীরে এই উপসর্গ দেখা যায়, সেই উপসর্গগুলি হলো খুব কমন উপসর্গ, যেটা হচ্ছে ব্রেন রিলেটেড উপসর্গ। মস্তিষ্কের রোগ হলে যে সমস্ত উপসর্গগুলি দেখতে পাওয়া যায়, সেই সমস্ত উপসর্গ মেনলি জ্বর হয়, মাথা যন্ত্রণা হয়, তার সাথে ভমিটিং বা বমি ভাব হয়, আর কি যে স্ট্রোকের একটা প্রভাব থাকে, কিংবা অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় শরীর দুর্বল হয়ে যায় আর শরীরের কাঁপুনি হয় ইত্যাদি হচ্ছে এই রোগের সিমটমস, যা খুবই কমন সিমটমস। এখন এই রোগের ডেঞ্জারাস দিক কোনটা, সবথেকে ভয়ঙ্কর দিক কোনটা? একটু আগে বললাম এই রোগের সবথেকে ভয়ঙ্কর দিক হলো এই রোগের 80% হচ্ছে অ্যাসিমটোমেটিক, উপসর্গ থাকে না 80% মানুষের শরীরে। আর যখন একবারে শেষ পর্যায়ে মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন এর উপসর্গ দেখতে পাওয়া যায়, তখন কিন্তু চিকিৎসা দিলেও কিন্তু তাকে বাঁচানো সম্ভব নয়। আর কি এই রোগে শিশু ও বৃদ্ধ মানুষের আক্রান্ত সংখ্যা কিন্তু ব্যাপক, আর তার ফলে এই রোগটি কিন্তু ভয়ঙ্কর। আর এছাড়াও করোনার মতো যে সমস্ত মানুষের শরীরে কোমরবিডিটি আছে, অর্থাৎ কিডনির রোগ আছে, হার্টের রোগ আছে, হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেই সমস্ত মানুষের শরীরে এই ভাইরাস যদি আক্রান্ত হয়, তাহলে সেই মানুষের কিন্তু মৃত্যু অবিসম্ভাবী। আর এই ভাইরাসের সবথেকে ভয়ঙ্কর দিক হলো এই ভাইরাসে মানুষের মস্তিষ্ক আক্রান্ত হয় বা নিউরোলজিক্যাল সিস্টেম আক্রান্ত হয়, আর তার ফলে কিন্তু মানুষের মৃত্যু ঘটে। আমরা জানি ব্রেন খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সে ব্রেন যখন আক্রান্ত হয় তখন কিন্তু মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। আর এই মুহূর্তে কেরালাতে প্রায় 10 জনের বেশি মানুষ আক্রান্ত হয়ে গেছে এবং অলরেডি কিন্তু 2-3 জনের মৃত্যু ঘটেছে কেরালাতে। আর সেই কারণে কিন্তু কেরালার মানুষ উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো দক্ষিণ ভারতের মানুষ কিন্তু উৎকণ্ঠায় আছে যে কী হবে এই রোগে, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই রোগ। আর এই রোগের কোনো কি ভ্যাকসিন আছে? মানুষের জন্য এই রোগকে প্রতিরোধ করার মতো কোনো ভ্যাকসিন নেই, তবে পশুদের শরীরে এই রোগ আক্রান্ত হলে পশুদের জন্য কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিন আছে, আর যে ভ্যাকসিনটা কিন্তু খুবই কার্যকরী। আর এ রোগের ট্রিটমেন্ট কী আছে? যদিও নতুন রোগ, তবে এ রোগের কিন্তু ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটিকে ধরতে হবে কি প্রথমে, যদি প্রথমে ডিটেক্ট হয়। কারণ আমরা বললাম বেশিরভাগ ক্ষেত্রেই 80% হচ্ছে অ্যাসিমটোমেটিক, এই রোগকে বোঝা যায় না, উপসর্গ থাকে না। যদি খুব প্রাথমিক পর্যায়েতে
যদি প্রাথমিক পর্যায়েতে এই রোগ ধরা পড়ে তাহলে এই রোগের সঠিক চিকিৎসা আছে, যে নিউরোলজিক্যাল যে চিকিৎসা, সে সমস্ত মস্তিষ্ক বিশেষজ্ঞরা এই চিকিৎসা করে, তার সাথে অ্যান্টিবায়োটিক দেয় এবং খুব এফেক্টিভ চিকিৎসা হয় এবং মানুষ কিন্তু সহজে রিকভারি করে ওঠে। কিন্তু মাথায় রাখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, আর সেটাই কিন্তু সহজে ধরা পড়ে না। এখন এই রোগের প্রিভেনশন কি? যেহেতু মশাবাহিত রোগ, তাই আমাদের প্রাথমিক প্রিভেনশন বা গুরুত্বপূর্ণ প্রিভেনশন হচ্ছে মশাকে আটকাতে হবে। আমরা জানি ম্যালেরিয়া, ডেঙ্গুর সময় যখন আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক রূপ ধারণ করে এই রোগগুলি, তখন আমরা কি করি, যে মশাকে আটকানোর জন্য প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ স্টেপ নিই। তাহলে মশাকে কীভাবে আটকানো যেতে হবে? বিশেষ করে মশার যে কামড়কে আটকাতে হবে। তার মানে মশাকে আটকানোর জন্য বা মশার কামড় আটকানোর জন্য সবথেকে এফেক্টিভ এবং আদর্শ উপায় হচ্ছে মশারি ব্যবহার করা বা মসকিউটো নেট ব্যবহার করা। তাছাড়া অনেকে ওডোমোস ক্রিম কিংবা কয়েল ব্যবহার করে, আবার অনেকে গুড নাইট বা অল আউট যে সমস্ত মেশিনযুক্ত তেল আছে সেগুলোকে ব্যবহার করে। এছাড়াও যদি আমরা রুমের মধ্যে বা বাড়িতে লাইট জ্বালিয়ে রাখি, অন্ধকার করে না রাখি, তাহলে কিন্তু মশা খুব কম আসে। এছাড়া যদি সারা শরীরে যদি আমরা ঢাকা পোশাক পরি, ফুল যদি পোশাক পরি, তাহলে মশার কামড় থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়াও আমরা জানি যে সন্ধ্যের সময় বাইরের মশা আমাদের ভিতরে চলে আসে, ঘরের ভিতরে চলে আসে। তাই সন্ধে হওয়ার আগে যদি আমরা বাড়ির জানালা দরজাকে বন্ধ রাখি কিংবা জানালা দরজায় নেট লাগিয়ে তবে কিন্তু মশার প্রকোপ খুব কমে যায় বাড়ির মধ্যে, আর মশার হাত থেকে আমরা রক্ষা পাই। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মশাকে আটকাতে গেলে আমাদের চারিদিকটাকে পরিষ্কার রাখতে হবে এবং যে সমস্ত ছোট ছোট পাত্রে জল জমে যায়, যেখানে কিন্তু মশারা ডিম পাড়ে, যেমন ডাবের খোল কিংবা ছোট হচ্ছে বোতল বা প্লাস্টিকের পাত্র, ছোট মগ, টায়ারের জল, এমনকি টবের জল, এই সমস্ত জায়গাতে জল জমতে দেওয়া চলবে না। আর এখানে কিন্তু সবথেকে বেশি মশার জন্ম হয়। এছাড়া আমাদের বাড়ির চারপাশে মশাকে আটকানোর জন্য জীবাণুনাশক, ব্লিচিং পাউডার বা ফিনাইল ছড়াতে হবে। আর যে সমস্ত ছোট ছোট যে চৌবাচ্চা আছে কিংবা যে ড্রেনগুলি আছে, সেখানে মশার লার্ভার জন্ম হয়, সেই সমস্ত মশার জায়গাতে মশার লার্ভা যাতে জন্ম না হয়, সেজন্য আমাদের কী করতে হবে, তেচোখো, তেলেপিয়া এই সমস্ত মাছগুলি আছে, এই মাছগুলি যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু তারা মশার লার্ভাকে খেয়ে নেয় এবং সেখানে মশার উৎপাদন অনেকটাই কমে যাবে। অর্থাৎ যদি আমরা মশাকে আটকাতে পারি তাহলে কিন্তু এই রোগকে আমরা আটকাতে পারবো, ওয়েস্ট নীল ফিভারকে আমরা আটকাতে পারবো। যেহেতু বলেছি এই রোগ শুধু মানুষের শরীর না, পশু এবং পাখিদের দেহেও এই রোগ দেখা যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে, মারাত্মক রূপ ধারণ করে। তাই এই রোগকে আটকানোর জন্য আমাদের পশু এবং পাখিদের থেকে দূরে থাকতে হবে। হয়তো দেখা গেল কোনো মৃত পশু বা ওই আক্রান্ত কোনো পশুর শরীরে হচ্ছে মশা বসলো, আর সেই মশা এসে আমাদের শরীরে বসলো, তাহলে কিন্তু আমাদের শরীরে এই রোগে আক্রান্ত হওয়ার চান্স ব্যাপক থাকে। আর কি, যেহেতু অ্যাসিমটোমেটিক, তাই প্রথমে হচ্ছে টেস্ট করাতে হবে, আর টেস্ট করানোর পরেই চিকিৎসা করাতে হবে, তবেই কিন্তু এই রোগ থেকে সহজেই প্রিভেনশন পাওয়া যাবে। যদি সঠিক চিকিৎসা হয় তাহলে কিন্তু মানুষ সহজেই রিকভারি হয়ে উঠবে। এখন যেহেতু কেরালাতে ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেটে ছড়িয়ে পড়েছে, তাহলে সরকারের করা কি উচিত, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কি স্টেপ নেওয়া উচিত? সরকারের এই খবরটার উপর নজর রাখা উচিত এবং এই রোগকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, যে মশার যাতে জন্ম না হয় মশাকে আটকাতে হবে, তার সাথে টেস্টের সংখ্যা বাড়াতে হবে এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করে রাখতে হবে। এটা কেন্দ্র সরকারের ডিউটি এবং প্রত্যেকটি রাজ্য সরকার কিন্তু সতর্ক বার্তা দেওয়া উচিত এবং রাজ্য সরকারগুলো সেম মশাকে আটকানো এবং সঠিক চিকিৎসা ব্যবস্থার জন্য কিন্তু চিকিৎসা সিস্টেম গড়ে তুলতে হবে। এখন এটা হলো সরকারের ডিউটি। আপনাকে কি করতে হবে, আপনি কি করলে এই রোগ থেকে বাঁচতে পারবেন? মনে রাখতে হবে এই রোগটি কিন্তু এখনও পশ্চিমবাংলায় আসেনি, কেরালাতে এসেছে। যদিও কেরালা ভারতবর্ষের রাজ্য, তবুও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কেরালার দূরত্ব কিন্তু অনেক বেশি। তাই অতটা উৎকণ্ঠায় বা প্যানিক করার মতো সময় নেই, কিন্তু সচেতন থাকতে হবে। মেনলি মশাকে আটকাতে হবে। আর আমরা জানি যদি মশাকে আমরা আটকাতে পারি, শুধু যে ওয়েস্ট নীল ফিভার না, এই যে বর্ষা আসছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই সমস্ত রোগগুলোকেও কিন্তু আমরা আটকাতে পারবো। তো মেনলি আমাদেরকে মশাকে আটকানোর ব্যবস্থা করতে হবে, সরকারের সাহায্য নিতে হবে, স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিতে হবে এবং ব্যক্তিগত উদ্যোগে মশাকে আটকাতে হবে। মশার যে জন্মের যে বাসাগুলি, সেই বাসাগুলি ভেঙে দিতে হবে। তার সাথে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশগুলিকে গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে আর ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, তবেই আমরা এই রোগের থেকে বাঁচতে পারবো। এই হলো আজকের ভিডিও। পুরো বিষয়টিকে সহজে উপস্থাপনা করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।